থেকে শুরু হবে, গোটা বাংলাদেশের আমের বিগ্রহ হবে। ভারতের দালাল বলে ট্যাগ করছে। আমরা যে নয়াদিল্লিকে ছাড়া একসময় বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতির একটি পাতাও নড়ত না, আজ সেই ভারতের আধিপত্যকে সম্পূর্ণ উপেক্ষা করে এক নতুন মেরুকরণের পথে হাঁটছে বাংলাদেশ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটিমাত্র মাস্টার স্ট্রোকে রীতিমতো দিশেহারা এবং পাগল প্রায় হয়ে গেছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার। কারণ বাংলাদেশ এখন আর দিল্লির মুখাপেক্ষী নেই, বরং চীন, যুক্তরাষ্ট্র এবং দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী পাকিস্তানের সাথে এক অভূতপূর্ব এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে ঢাকা। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের দাদাগিরি এবং বলয় থেকে বেরিয়ে এসে বাংলাদেশ আজ এই অঞ্চলে এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে, যা মোদী সরকারের জন্য এক চরম ভূরাজনৈতিক পরাজয়। আর ঠিক এই পরাজয় ঢাকতেই কি ভারতের গোয়েন্দা সংস্থাগুলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে সাথে নিয়ে বাংলাদেশের ভেতরে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে দাঙ্গা এবং অস্থিতিশীলতা তৈরির এক গভীর ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নেমেছে। দর্শক, আজকের এই নিবিড় এবং রুদ্ধশ্বাস মেগা অ্যানালাইসিসে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রনীতি, ভারতের পানিভীতি এবং দেশের ভেতরের এই দেশদ্রোহী ষড়যন্ত্রের আদ্যপান্ত একদম সহজ ভাষায় বিশ্লেষণ করা হবে। পুরো বিষয়টি জানলে আন্তর্জাতিক রাজনীতির অনেক অজানা সমীকরণ আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। দর্শক, বিশ্লেষকদের চোখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো এটি বাংলাদেশপন্থী এবং স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে ভারতের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্য বাংলাদেশের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, তা এক নিমিষেই গুড়িয়ে দিয়েছে বর্তমান সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন তারেক রহমানের চারপাশে এমন একটি অত্যন্ত শক্তিশালী এবং দেশপ্রেমিক নীতি নির্ধারকদের বলয় রয়েছে, যারা কোনোভাবেই ভারতমুখী নয়। তারা বারবারই ভারতের দাদাগিরি এবং আধিপত্যের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এর সবচেয়ে বড় প্রমাণ দেখা যাচ্ছে সীমান্ত ব্যবস্থাপনায়। এক সময় সীমান্তে ফেলানির মতো অসংখ্য মানুষ কাঁটাতারে ঝুললেও দিল্লির ভয়ে কেউ টু শব্দও করত না, কিন্তু বর্তমান সরকার অত্যন্ত কঠোর হাতে দিল্লির সীমান্ত নিয়ন্ত্রণ করছে। বর্ডার গার্ড বাংলাদেশকে অর্থাৎ বিজিবিকে সর্বোচ্চ শক্ত অবস্থানে রাখা হয়েছে, যা এদেশের স্বাধীনতাকামী জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। ভারতকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এমন তিনটি দেশের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন, যা দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। প্রথমত, তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে বেইজিংয়ে। চীনের সাথে বাংলাদেশের এই ঐতিহাসিক সফরে বেশ কিছু মেগা চুক্তির খসড়া স্বাক্ষরিত হতে যাচ্ছে, যা বাংলাদেশের অবকাঠামো এবং অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের নতুন বাণিজ্য এবং কৌশলগত স্বাক্ষরিত হয়েছে। পশ্চিমা বিশ্বের সাথে এই দৃঢ় সম্পর্ক প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক বিশ্বে একা নয়। তৃতীয়ত এবং সবচেয়ে বড় চমকপ্রদ এবং ভূরাজনৈতিক পরিবর্তনটি ঘটেছে পাকিস্তানের ক্ষেত্রে। দীর্ঘ কয়েক দশকের বৈরিতা ভুলে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক এবং সামরিক সক্ষমতা বাড়ানোর চুক্তি হয়েছে। চীন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান, এই তিনটি দেশই বর্তমানে ভারতের সবচেয়ে বড় কৌশলগত মাথা ব্যথার কারণ। আর বাংলাদেশ যখন এই তিনটি পরাশক্তির সাথে মিলে একটি শক্তিশালী আঞ্চলিক বলয় তৈরি করছে, তখন স্বাভাবিকভাবেই ভারত এই অঞ্চলে একঘরে হয়ে পড়েছে। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে দিল্লিকে ছাড়াও ঢাকা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশ যখন কূটনৈতিকভাবে ভারতকে কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখনই উত্তরের সীমান্তেও চরম বিপদে পড়েছে মোদী সরকার। আন্তর্জাতিক গণমাধ্যম এবং স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী তিব্বতের ইয়ারলুং সাংপো বা ভারতের ব্রহ্মপুত্র নদীর উজানে চীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে। এই বিশাল মেগা ড্যাম বা বাঁধটি ভারত সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। বিশ্লেষকরা বলছেন, চীন যদি এই মেগা বাঁধের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করতে শুরু করে, তবে ভারতের আসাম থেকে অরুণাচল প্রদেশে ভয়াবহ খরা বা আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ভারত সরকার, বিশেষ করে তাদের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই বাঁধ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। তারা বারবার চীনের কাছে আপত্তি জানালেও বেইজিং ভারতকে কোনো পাত্তাই দিচ্ছে না। একদিকে উত্তরে চীনের পানি আগ্রাসন এবং সাময়িক চাপ, পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন এবং শক্তিশালী বাংলাদেশের উত্থান। সব মিলিয়ে মোদী সরকার এখন একটি কৌশলগত সাঁড়াশি আক্রমণের বা টু ফ্রন্ট ওয়ার এর মধ্যে পড়ে গেছে। এই চরম হতাশা থেকেই ভারত এখন
কূটনৈতিক শিষ্টাচার ভুলে বাংলাদেশের ভেতরে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু করেছে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস ঘাটলে দেখা যায়, যখন কোনো পরাশক্তি তাদের প্রতিবেশী রাষ্ট্রকে কূটনৈতিক বা সামরিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন তারা ওই রাষ্ট্রের ভেতর বিভেদ বা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে। মোদী সরকার ঠিক এই কাজটি এখন বাংলাদেশের সাথে করছে। যেহেতু বর্তমান তারেক রহমান সরকারের উপর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারছে না, তাই তারা এখন সনাতন ধর্মাবলম্বীদের ভেতরের কিছু উগ্রবাদী অংশকে উস্কে দিয়ে দেশে একটি সাম্প্রদায়িক গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় ঘুঁটি হিসেবে কাজ করছে পলাতক ও পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। ভারতে বসে তারা হিন্দুত্ববাদী RSS এবং বিজিবির সাথে হাত মিলিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার ছক কষছে। আর এর সবচেয়ে নগ্ন বহিঃপ্রকাশ দেখা গেছে সম্প্রতি একজন হিন্দু নারী আইনজীবী অ্যাডভোকেট চৈতালির বক্তব্যে। তিনি প্রকাশ্যে গণমাধ্যমে বিদেশি সহায়তায় বাংলাদেশের ভেতরে সনাতনীদের জন্য আলাদা প্রদেশ বা রাজ্য গঠনের চরম রাষ্ট্রদ্রোহ হুমকি দেওয়ার সাহস দেখিয়েছেন। একটি স্বাধীন দেশে বসে এমন দেশভাগের হুমকি এবং উগ্রতার সাহস সে কোথা থেকে পাচ্ছে? বিশ্লেষকদের মতে এদের পেছনে মূল ইন্ধনদাতা হলো খোদ দিল্লি। কারণ ভারতে মোদী সরকার ঠিক এভাবেই সাম্প্রদায়িক দাঙ্গা এবং বিভাজন তৈরি করে রাজনীতিতে অভ্যস্ত। একই সঙ্গে পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারীও বাংলাদেশ নিয়ে চরম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং অবৈধভাবে মানুষকে বাংলাদেশে পুশ ইন করার হুমকি দিচ্ছেন। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো হলো বাংলাদেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। দর্শক, দেশ যখন এমন এক বহুমুখী আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, তখন সরকারের বিরুদ্ধে আজেবাজে সমালোচনা বা কাদাছুরাছুরি করা মানে পরিষ্কারভাবে ভারতের এজেন্ডাকেই বাস্তবায়ন করা। বিরোধী দল, বিশেষ করে জামায়াতে ইসলামী সহ দেশের অন্যান্য সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের এখন সজাগ থাকা অতীব প্রয়োজন। সরকারের কোনো ভুল থাকলে সেটি অবশ্যই তার গঠনমূলক সমালোচনা করতে হবে, যেটি বাংলাদেশ জামায়াতে ইসলাম সবসময় করে। কিন্তু ভারত বিরোধিতার প্রশ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপি প্রায় এক কাতারে এসে দাঁড়িয়েছে। জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা শিশির মনির বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে বেশ কিছু বিরক্তিকর কাজ করানো হচ্ছে। কে করেছে বা কারা করাচ্ছে সে সবার জানার কথা। এই সব বিরক্তিকর সুরাসুরি দিয়ে লক্ষ্যভ্রষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। অর্থাৎ এখানে তিনি ভারতীয় ষড়যন্ত্রকে নস্যাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে এসে দাঁড়িয়েছেন। পলাতক আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সবসময় মুখিয়ে আছে এই ঐক্যে ফাটল ধরানোর জন্য। তারা চায় দেশের ভেতরে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে বিশ্বমঞ্চে প্রমাণ করতে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, যাতে করে তারা আন্তর্জাতিক হস্তক্ষেপের সুযোগ পায়। এই ফাঁদে কোনোভাবেই পা দেয়া যাবে না। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশের সমান অধিকার প্রাপ্ত এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা সবারই দায়িত্ব। কিন্তু যারা ধর্মের নামে ভারতের দালালি করে দেশভাগের কথা বলবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক, দিন শেষে বর্তমান সরকার এদেশের জনগণের সরকার। যে বাংলাদেশ একসময় নতজানু পররাষ্ট্রনীতির জন্য সমালোচিত হতো, সেই বাংলাদেশ আজ তারেক রহমানের নেতৃত্বে চীন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সাথে চোখে চোখ রেখে কথা বলছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের এই শক্তিশালী উত্থান মোদী সরকারের অহংকারের চরম আঘাত এনেছে। তাই আগামী দিনগুলোতে ভারতের পক্ষ থেকে এবং তাদের এদেশীয় দোসরদের তরফ থেকে আরও অনেক উস্কানি, মিথ্যা প্রোপাগান্ডা এবং অস্থিরতা তৈরির চেষ্টা আসতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনা সরকারের থেকে বর্তমান তারেক রহমানের সরকার কি অধিক ভারত বিরোধী হতে পেরেছে? এই মুহূর্তে তারেক রহমানকে আসলে কি জামায়াতে ইসলামীর সাহায্য করা উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।